সালটা ২০১৯। কেরলের কুদাথাই গ্রামে পুলিশ একের পর এক ৬টা কবর খোঁড়ে আর মৃতদেহগুলোকে উপরে তুলে আনে। সাথে সাথে এলাকায় এক বিকট মরা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই ৬টা মৃতদেহই ছিল একই পরিবারের। আর যখন এই প্রতিটা মৃতদেহের ফরেনসিক টেস্ট করা হয়, গোটা দেশ হতবাক হয়ে যায়। জানা যায় গত ১৪ বছর ধরে কেউ একে একে এই ৬ জনকে সায়ানাইড বিষ দিয়ে হত্যা করেছিল। আর এই খুনের জন্য অ্যারেস্ট করা হয় ওই পরিবারেরই গৃহবধূ জলি জোসেফকে, যে নিজেকে একজন এনআইটির প্রফেসর হিসাবে পরিচয় দিত। আর জানলে আশ্চর্য হবেন, তার নৃশংসতা এতটাই ভয়ানক ছিল যে তার নিজের ছেলেই তার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হয়েছিল। তো প্রশ্ন হল, জলি কিভাবে ১৪ বছর ধরে এই নারকীয়তা চালিয়ে গিয়েছিল? কেন সে এই ১৪ বছরে ধরা পড়েনি? আর শেষ পর্যন্ত কোন ভুলের কারণে এই ভয়াবহ ঘটনা সামনে আসে? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সঙ্গে, আর আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আজ কথা হবে ভারতের এক অন্যতম ভয়ানক সিরিয়াল কিলারের ব্যাপারে, যে মানুষটা নিজের পরিবারের ৬ জনকে একে একে হত্যা করেছিল। এতগুলো হত্যার পেছনে এই মানুষটার মোটিভ কী ছিল, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক করে দিন। আপনারা অনেকেই আছেন যারা ট্রেডিং শুরু করতে চান কিন্তু ভয় পাচ্ছেন। তো বলে দিই, তাদের জন্য নিয়ে এসেছে পকেট ব্রোকার, তাদের সোশ্যাল ট্রেডিং অপশন, যেখানে নতুনরা খুব সহজে ট্রেডিং করতে পারবে শুধুমাত্র সফল ট্রেডারদের ট্রেড কপি করে। এখন দেখুন আপনি এখানে কিভাবে এটা কাজ করে। সোশ্যাল ট্রেডিংয়ের মাধ্যমে আপনি সেরা ট্রেডারদের ফলো করতে পারবেন, তাদের ট্রেড কপি করতে পারবেন। এতে আপনি প্রথমে তাদের স্ট্র্যাটেজি শিখবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে ট্রেড করতে পারবেন। ভালো ট্রেড বাছাই করার জন্য তাদের রেট দেখুন, আর অন্য ব্যবহারকারীদের ফিডব্যাকটাকে পড়ে নিন। প্রথমে আপনি কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং চলে যান পকেট ব্রোকারের ওয়েবসাইটে। এখানে সাইন আপ করা খুবই সহজ, শুধুমাত্র আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিন এবং সাথে আমার প্রোমো কোড ব্যবহার করুন, মিঠুন 100। এতে আপনি পেয়ে যাবেন আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো যে একটা সফল ট্রেড আপনি কিভাবে করতে পারবেন। এই দেখুন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমি প্রফিট করে নিলাম। আর এখান থেকে আপনি আপনার প্রফিট উজ্জ্বল করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার, ই ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি, যেটা আপনার সুবিধা হবে আপনি সেখান থেকে উজ্জ্বল করতে পারবেন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে উইথড্রলে 0% কমিশন আর 24/7 সাপোর্ট পাওয়া যায়। তো আর দেরি কিসের, আজই ব্যবহার করুন পকেট ব্রোকার আর ব্যবহার করুন আমার প্রোমো কোড মিঠুন 100 আর পেয়ে যান আপনার প্রথম ডিপোজিটে 100% বোনাস। দেখুন, এই ঘটনা যেহেতু কেরলের কোহিকোরের থমাস পরিবারের সাথে ঘটেছে, তাই এই মার্ডার মিস্ট্রি বোঝার আগে এই পরিবারের ব্যাপারে আপনাদেরকে জানতে হবে। এই পরিবারের হেড অব দ্য ফ্যামিলি ছিলেন টম থমাস এবং তার স্ত্রী আনাম্মা থমাস। আর এই দম্পতির 2 ছেলে, রয় আর রোজো, এবং এক মেয়ে ছিল, রেঞ্জি উইলসন। রয় আর রেঞ্জি তার পরিবারের সঙ্গে থাকতেন, কিন্তু রোজো চাকরির কারণে আমেরিকায় শিফট করে গিয়েছিল। তবে রোজো বছরে 2-1 বার তার পরিবারের সাথে দেখা করতে আসতো। আর বলে দেই, এই পরিবারটা কিন্তু ওই এলাকার একটা রেপুটেড ফ্যামিলি ছিল, কারণ তারা শিক্ষা দীক্ষায়, চাকরি বাকরি এবং তারা বেশ ধনীও ছিল। তো 1996 সালে এই পরিবারের বড় ছেলে রয় একদিন তার মামা ম্যাথিউ ম্যানচাডিলের একটা ফ্যামিলি পার্টিতে গিয়েছিলেন, আর এখানেই তার সাথে পরিচয় হয় জলি জোসেফের সঙ্গে। তো প্রথম দেখাতেই এরা দুজনে একে অপরের প্রেমে পড়ে যায় এবং তারপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। কিন্তু রয়ের বাবা টম থমাস, মানে যিনি হেড অব দ্য ফ্যামিলি ছিলেন, তিনি এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন, কারণ জলি থমাস পরিবারের দূর সম্পর্কের রিলেটিভ ছিল। কিন্তু রয় তার বাবার বারণ শোনেনি, কারণ সেই রিলেশন নিয়ে বেশ সিরিয়াস ছিল। রয় তখন তার বাবাকে বোঝায় যে জলি খুবই ভালো মেয়ে, সে অনেক মেধাবী, সে MA কমপ্লিট করেছে। আর বলে দেই, রয়ের বাবা টম এবং তার মা আনাম্মা এরা দুজনেই শিক্ষা জগতের সাথে যুক্ত ছিল। আর যখন তারা রয়ের কাছ থেকে জলির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সম্বন্ধে জানতে পারে, তারা তখন এই সম্পর্কে সম্মতি জানায়। আর ফাইনালি 1 বছর পর 1997 সালে জলি এবং রয়ের বিয়ে হয়। এবার বিয়ের কিছুদিন পর থেকেই আনাম্মা জলিকে চাকরির জন্য প্রেশার দিতে শুরু করে, কারণ তার ধারণা ছিল জলি একজন উচ্চশিক্ষিতা মেয়ে এবং তার বাড়িতে বসে সংসার সামলানো উচিত নয়, উল্টে তার চাকরি করা উচিত। কিন্তু জলির আবার চাকরির দিকে মন ছিল না, সে ঘরের কাজের দিকে বেশি ইন্টারেস্ট দেখাতো। আর এইসবের মধ্যেই রয় আর জলির প্রথম সন্তান রেমোর জন্ম হয়। এই সন্তান হওয়ার পর প্রথম 1-2 বছর আনাম্মা জলিকে যেমনভাবে চাকরির জন্য প্রেশার দিতেন না, কিন্তু যখনই রেমো একটু বড় হয়ে যায়, আনাম্মা আবারও তাকে চাকরির জন্য প্রেশার দিতে শুরু করে। আর এই সময় আনাম্মা একদিন জলিকে বলে যে সে তার বাবার সাথে কথা বলবে যে কেন জলি চাকরি করতে চাইছে না।
আর জলি কোনোভাবেই চাইছিল না যে রয়ের পরিবারের কেউ তার এডুকেশনের ব্যাপারে তার পরিবারের সাথে কথা বলুক। আর এরপরই আসে সময় 2002 সাল। বাড়িতে থমাস পরিবারের সদস্যরা রোজকার মতো সন্ধ্যাবেলা গল্প করছিল। হঠাৎই আনাম্মার বুকে ব্যথা শুরু হয় আর প্রচণ্ড যন্ত্রণায় তিনি মাটিতে পড়ে যান। বাকি ফ্যামিলি মেম্বাররা তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে যাবার মাত্র 5 মিনিটের মধ্যেই আনাম্মা মারা যায়। আর যেহেতু আনাম্মার আগে থেকেই বার্ধক্যজনিত অসুখ ছিল, তাই ডাক্তাররা মনে করেছিল তার হার্ট অ্যাটাক হয়েছে। আর বাকি ফ্যামিলি মেম্বাররাও সেই সময় ডাক্তারের কথাকেই মেনে নিয়েছিল এবং এই মৃত্যুটাকে একটা স্বাভাবিক মৃত্যু মনে করা হয়। তবে আনাম্মার মৃত্যুর পর জলির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। সে আগের থেকে অনেক বেশি পরিমাণে সংসারে মন দিয়েছিল। আনাম্মা বেঁচে থাকাকালীন সে যা যা কাজ করত সেই সমস্ত কাজ এবার জলি করতে শুরু করে। আর ধীরে ধীরে থমাস পরিবারের সম্পূর্ণ কর্তৃত্ব সে নিজের হাতে নিয়ে নেয়। আর এসবের মধ্যেই 2005 সালে রয়ের বোন রেঞ্জির বিয়ে হয়ে যায়। আর এই বিয়ের সমস্ত কাজকর্ম জলি একা নিজের হাতে সামলাচ্ছিল। আর এতে ধীরে ধীরে জলির একটা পজিটিভ ইমেজ তৈরি হতে শুরু করে। তবে এর মধ্যেও জলি একটা জিনিস বুঝতে পারছিল, সমাজে যদি সে তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, তাহলে তাকে শুধুমাত্র ঘর বা সংসার সামলালে হবে না, তাকে একটা ভালো চাকরি করতে হবে। কারণ আনাম্মা একজন স্কুল টিচার ছিলেন, আর এর জন্য তার গ্রামের লোকজন, তার পরিবারের লোকজন তাকে খুব রেসপেক্ট করত। এরপরে একদিন জলি তার শ্বশুরকে এসে জানায় যে সে কেরালার অন্যতম ফেমাস শিক্ষা প্রতিষ্ঠান এনআইটিতে একটা গেস্ট লেকচারারের চাকরি পেয়েছে। আর এই খবরে জলির পরিবার তো বটে, সম্পূর্ণ এলাকার লোকজন ভীষণ খুশি হয়েছিল। আর এরপর সোসাইটিতে জলির রেসপেক্ট অনেক বেড়ে যায়। আর এরপর থেকে জলি চাকরি এবং সংসার দুটোই সামলাচ্ছিল। এই সময়ের মধ্যেই জলির জীবনে আরও একটা মানুষের এন্ট্রি হয়, আর সে ছিল তার হাজব্যান্ড রয়ের মামাতো ভাই MS ম্যাথিউ। MS ম্যাথিউ তিরুবন্তপুরমে একটা সোনার দোকানে কাজ করত। আর ক্রমশ জলি এবং ম্যাথিউর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। সে প্রায়ই নানা অজুহাতে জলির বাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা টাইম স্পেন্ড করত। আর এই জিনিসটা জলির যে শ্বশুর ছিলেন টম থমাস, তার একেবারেই পছন্দ ছিল না। তিনি বারবার জলিকে বারণ করছিলেন যে সে যেন ম্যাথিউর সঙ্গে না মেশে, কিন্তু জলি তাদের কারোর কথাই তেমন কোনো একটা গুরুত্ব দিচ্ছিলেন না। আর এভাবেই আরও প্রায় 3 বছর কেটে যায়। আর বয়স বাড়ার সাথে সাথে টমের এনার্জিও ধীরে ধীরে কমছিল। আর এই কারণে তিনি নিজেকে ফিট রাখার জন্য প্রতিদিন মাশরুম ট্যাবলেট খেতেন। কিন্তু তিনি ভাবতেও পারেননি যে এই ট্যাবলেটই একদিন তার জীবনকে শেষ করে দিতে পারে। সালটা 2008। জলি রোজকার মতোই তার শ্বশুরকে একদিন মাশরুম ট্যাবলেট খেতে দেয়। কিন্তু সেই ট্যাবলেট খাওয়ার সাথে সাথেই টম থমাসের সমস্ত শরীর জুড়ে শুরু হয় অসহ্য যন্ত্রণা, আর তিনি তার ওয়াশরুমের সামনেই অজ্ঞান হয়ে পড়ে যান। জলি তাড়াতাড়ি প্রতিবেশীদের ডেকে এনে টমকে নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু সেখানে পৌঁছাবার আগেই টম মারা যায়। আর যেহেতু টমের অনেক বয়স হয়েছিল, তাই আনামার মতো টমের মৃত্যুর কারণ হিসাবেও ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাক। আর এটাকে সবাই একটা স্বাভাবিক মৃত্যু মেনে নিয়েছিল। আর বলে দিই, টম এবং আনাম্মা এদের দুজনের কারোরই পোস্টমর্টেম করা হয়নি, কারণ খ্রিস্টান ধর্ম মতে মৃত্যুর পর কোনো মানুষের বডি কাটাছেঁড়া করা এটাকে অপবিত্র মনে করা হয়। আর যেহেতু আনাম্মা এবং টমের মৃত্যুর মধ্যে প্রায় 6 বছরের গ্যাপ ছিল, তাই কারোর মনে সেরকমভাবে কোনো সন্দেহ আসেনি যে এর মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আর টমের মৃত্যুর পরেই বাড়ির সম্পূর্ণ কন্ট্রোল চলে আসে রয় এবং জলির হাতে। টমের মারা যাওয়ার প্রায় 2 বছর পর রয় আর জলি একদিন রোজো এবং রেঞ্জিকে ডাকে এবং তাদের সামনে একটা উইল রাখে, যেখানে লেখা ছিল যে টম মারা যাওয়ার আগে এই পরিবারের সমস্ত সম্পত্তি তার বড় ছেলে রয় আর তার স্ত্রী জলির নামে লিখে দিয়েছে। কিন্তু রেঞ্জি লক্ষ্য করে সেই উইলে না কোনো সাক্ষীর সিগনেচার করা ছিল, না কোনো স্ট্যাম্প পেপার ছিল। আর যখন সে রয়কে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন রয় আর জলি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। রেঞ্জির সন্দেহ হয় যে রয় আর জলি হয়তো তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এরই কিছুদিন পর রোজো তার বোন রেঞ্জিকে ফোন করে আর বলে জলি নাকি রয়ের থেকে ডিভোর্স চাইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জলি আর রয়ের মধ্যে কি এমন হয়েছিল যে তারা এখন ডিভোর্সের ফাইল করছিল? 2010 সাল, অর্থাৎ রয় আর জলির বিয়ের প্রায় 13 বছর পর তাদের দ্বিতীয় সন্তান রোনাল্ডোর জন্ম হয়। কিন্তু রয় এতে পুরোপুরি খুশি হতে পারছিল না, কারণ ততদিনে সে জলি আর ম্যাথিউর সম্পর্কের ব্যাপারে সবকিছু জানতে পেরে গিয়েছিল। আর এই নিয়ে প্রায়ই
জলি আর রয়ের মধ্যে অশান্তি হতো, আর এর ফলে একটু একটু করে রয় ডিপ্রেশনে চলে যাচ্ছিল। 2011 সালের এক সন্ধ্যায় রয় অফিস থেকে বাড়ি ফেরে, আর রাতে সে ভাত আর চানা মশলা দিয়ে ডিনার করেছিল। আর এরপরই হঠাৎই তার শরীরে অস্বস্তি শুরু হয়। সে নিজেকে সামলানোর জন্য তাড়াতাড়ি বাথরুমে যায়, আর অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও রয় বাথরুম থেকে বের হয় না। জলি দরজা ধাক্কায়, কিন্তু দরজা খোলে না। এরপর জলি তার এক প্রতিবেশীকে ডেকে নিয়ে বাথরুমের দরজা ভাঙে, আর তারা দেখতে পায় রয় সেন্সলেস অবস্থায় বাথরুমের মেঝেতে পড়ে আছে। আর এরই মধ্যে রয়ের মামা আঙ্কেল ম্যাথিউ সেখানে চলে আসে, আর তিনি তাড়াতাড়ি রয়কে নিয়ে হসপিটালে যান। কিন্তু হসপিটালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই রয় মারা যায়। প্রথমে রয়ের বন্ধুবান্ধব এবং তার ফ্যামিলি মেম্বাররা ভেবেছিল যে রয় হয়তো তার বাবা মায়ের মতোই হার্ট অ্যাটাক করেছে এবং তার ফলে সে মারা গেছে। এমনকি জলি নিজেও এই একই কথা বলছিল যে হয়তো রয়ের হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু এই সমস্ত কথায় একজন মানুষ বিশ্বাস করেননি, আর তিনি হলেন রয়ের মামা ম্যাথিউ মাঞ্চাডিল। আর আশা করি আপনার মনে আছে যে এই ম্যাথিউ মাঞ্চাডিলের বাড়িতেই প্রথমবার রয় আর জলির দেখা হয়েছিল। আর এই কাহিনীতে মোট দুজন ম্যাথিউ রয়েছেন। একজন ম্যাথিউর সাথে যার জলির অ্যাফেয়ার ছিল, আর একজন ম্যাথিউ, সেটা হচ্ছেন এই ম্যাথিউ মাঞ্চাডিল। তো আমরা এই ভিডিওতে ম্যাথিউ মাঞ্চাডিলকে ম্যাথিউ আঙ্কেল বলবো। আঙ্কেল ম্যাথিউ মনে করেছিলেন যে তার ভাগ্নের মৃত্যু কোনোভাবেই ন্যাচারাল ডেথ হতে পারে না, কারণ এর আগে রয়ের বাবা আর মা আনাম্মারও ঠিক একইভাবে মৃত্যু হয়েছিল। আর এই তিনটে মৃত্যুই ঘটেছে মাত্র 9 বছরের ব্যবধানে। আর এই তিনটে মৃত্যুর সময় কোনো না কোনোভাবে জলি তাদের পাশে ছিল। তাই তিনি এবার ফ্যামিলি এবং সমাজের অ্যাগেনস্টে গিয়ে রয়ের বডি পোস্টমর্টমের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেন। আর সেই রিপোর্টে যা বেরিয়ে আসে তাতে পরিবারের প্রত্যেকে হতবাক হয়ে যায়, কারণ সেখানে বলা হয়েছিল রয়ের মৃত্যু হার্ট অ্যাটাকে নয়, বরং তার মৃত্যু হয়েছে সায়ানাইড পয়জনিংয়ের কারণে, অর্থাৎ রয় মারা গেছে বিষ প্রয়োগে। কিন্তু এটা নিয়ে কেউ কিছু সন্দেহ করার আগেই জলি পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়। সে সবাইকে এটা বলে যে রয়ের মার্কেটে প্রচুর ধার বাকি ছিল, তাই সে হয়তো নিজের অপমান থেকে বাঁচতে নিজের জীবন শেষ করে দিয়েছে। আর সে সময় জলিকে তার এলাকার লোকজন খুব বিশ্বাস করত, তাকে ভালোবাসত, তাই তার কথা সবাই মেনে নেয়। আর আশ্চর্যজনকভাবে পুলিশও কোনোরকম কোনো তদন্ত না করে এটাকে একটা স্বাভাবিক মৃত্যু মেনে নিয়েছিল। অথচ ভেবে দেখুন, যে রয়ের কাছে এত লোকের টাকা পয়সা পেত, রয়ের মৃত্যুর পর তারা কেউ কখনো তার বাড়িতে আসেনি। রয় মারা যাবার 1 বছরের মধ্যেই 2012 সালে জলি আবারও থমাস পরিবারের সম্পত্তির উপর ক্লেম করে, যেটাতে স্ট্যাম্প পেপার আর সাক্ষীর সই দুটোই ছিল। কিন্তু জলি তো এর আগেও একটা উইল রেঞ্জি আর রোজোর সামনে রেখেছিল, তাহলে এই নতুন উইলটা কোথা থেকে এলো? আর যে টম থমাস মারা গিয়েছেন তার সই এই নতুন উইলে কিভাবে এলো? রেঞ্জি আর রোজো দুজনেই জলির আসল উদ্দেশ্য বুঝতে পেরেছিল। তাদের কাছে প্রথম উইলের যে কপিটা ছিল সেটা এবার তারা তাদের আত্মীয়দের ডেকে এনে দেখায়, আর দুটো উইল পাশাপাশি রাখে। আর সেখানেই প্রমাণ হয়ে যায় যে দুটো উইলের কোনোটাই আসল নয়। আর এসবের মধ্যেই রোজো লোকাল পঞ্চায়েত অফিসে গিয়ে জলির ওনারশিপ ক্যান্সেল করে দেয়। আর এত বড় অপরাধ করা সত্ত্বেও রেঞ্জি আর রোজো জলিকে এটা ভেবে ক্ষমা করে দেয় যে সে জেলে গেলে তার বাচ্চাদেরকে মানুষ করবে। তবে আঙ্কেল ম্যাথিউ, তার মনে কিন্তু তার ভাগ্নের মৃত্যু নিয়ে এখনও সন্দেহ ছিল। তিনি নানাভাবে জলির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছিলেন। এমনকি তিনি MS ম্যাথিউর সাথে জলির যে সম্পর্ক ছিল সেটা নিয়েও তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলেন। আর এইসবের মধ্যেই 2014 সালের 1 মে রেঞ্জির কাছে জলির ফোন আসে। জলি জানায় যে সে হসপিটাল থেকে ফোন করছে, আর ম্যাথিউ আঙ্কেল আর বেঁচে নেই। রেঞ্জি এই কথা শুনে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ মাত্র 2 ঘন্টা আগেই তার সাথে ম্যাথিউ আঙ্কেলের কথা হয়েছিল। আর এবারও জলি সেই হার্ট অ্যাটাকের গল্প বলে পুরো জিনিসটাকে চাপা দিয়ে দেয়। তবে একটা ব্যাপার তখন সামনে এসেছিল যে মারা যাবার কিছুক্ষণ আগে জলি ম্যাথিউ আঙ্কেলের বাড়িতে গিয়েছিল। আর সে তখন গিয়েছিল যখন ম্যাথিউ আঙ্কেল তার বাড়িতে পুরোপুরি একা থাকে। শুধু তাই নয়, জলি সবাইকে ফোন করে তার মৃত্যুর কথা জানিয়েছিলেন। আর জানলে অবাক হবেন যে ম্যাথিউ আঙ্কেলের মৃত্যুর পরেও তার পোস্টমর্টেমের জন্য কেউ দাবি করেনি, যেখানে মাত্র 3 বছর আগে ম্যাথিউ আঙ্কেলের ভাগ্নেকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। আর এরপরে কাহিনীতে এন্ট্রি হয় রয় থমাসের একজন কাজিন সাজু জাকারিয়ার। স্বামীকে হারানোর পর জলি যখন একেবারে দিশেহারা, তখন সাজু প্রায়ই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে আসত। আর আস্তে আস্তে
সেই জলির মনে জায়গা করে নিতে থাকে আর শুরু হয় তাদের এক নতুন সম্পর্ক। তবে কথাবার্তা ছাড়াও জলির সাজুর প্রতি আকৃষ্ট হবার আরও একটা কারণ ছিল, কারণ সাজু ছিল একজন স্কুল টিচার আর সমাজে তার রেসপেক্ট খুবই হাই ছিল। আর বলে দেই, সাজু কিন্তু আগে থেকেই ম্যারিড ছিল, আর শুধু তাই নয়, তার দুটো ছেলে এবং মেয়েও ছিল। আর এত কিছুর পরেও সে জলির সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। আঙ্কেল ম্যাথু মারা যাবার কয়েক মাসের মধ্যেই সাজুর ছেলে আবেল জাকারিয়ার হোলি কমিউনিয়ন উপলক্ষে থমাস পরিবারের প্রত্যেকে একটা লোকাল চার্চে গিয়েছিল। আর তাদের মধ্যেই ছিল আবেলের বোন আলফাইন, যার বয়স ছিল মাত্র 2 বছর। আলফাইন তার মা মানে সাজুর স্ত্রী সিলির কোলে চড়ে চার্চের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ পরেই শিলি তার মেয়েকে বোতলে করে দুধ খাওয়ায়, কিন্তু সেই দুধ খাবার পরেই আলফাইন গুঙাতে শুরু করে। সবাই প্রথমে ভেবেছিল হয়তো তার গলায় কিছু খাবার আটকে গেছে, যার জন্য আলফাইনের শ্বাসকষ্ট হচ্ছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়, কিন্তু ডাক্তারদের সমস্ত প্রচেষ্টা ফেইল করে সে মারা যায়। আর বলে দেই, আলফাইনের বয়স ছিল মাত্র 2 বছর। আর এত ছোট একটা শিশু মারা যাওয়ায় কেউ পোস্টমর্টেমের ব্যাপারে তখন চিন্তাও করেনি। চোখের সামনে নিজের সন্তানকে মারা যেতে দেখে সাজুর স্ত্রী সিলি দিন দিন মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর এই সময় জলি তার পাশে এসে দাঁড়ায়। সে তাকে এনার্জি বাড়ানোর জন্য মাশরুম ট্যাবলেট খাওয়ানো শুরু করে, যেটা তার শ্বশুর টম থমাস খেত। জলির সঙ্গে থাকতে থাকতে শিলি আস্তে আস্তে তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। দুজনের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়েছিল। শিলি যখনই বাড়ি থেকে কোথাও যেত, জলিও তার সঙ্গে থাকত। 2016 সালের 11 জানুয়ারি শিলি আর জলি ডেন্টিস্টের চেম্বারে যায়। আর এই চেম্বারে বসেই জলি শিলিকে একটা মাশরুম ট্যাবলেট খেতে দেয়। আর সেই ট্যাবলেট খাবার কিছুক্ষণের মধ্যেই শিলির শরীরে অস্বাভাবিক রকমের খিঁচুনি দেখা দেয়, আর সে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। ডাক্তারেরা সে সময় শিলির পোস্টমর্টেম করতে চেয়েছিল, কিন্তু জানলে অবাক হবেন, এই সময় শিলির হাজব্যান্ড সাজু আপত্তি জানায় আর রিজন হিসাবে ধর্মীয় কারণ বলে। শিলির যখন শেষকৃত্য হচ্ছিল, তখন রয়ের বোন রেঞ্জি নোটিশ করে যে জলির বডি ল্যাঙ্গুয়েজে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সে তো দেখাচ্ছিল যে সে খুব দুঃখী, কিন্তু তার হাবভাবে সেটা প্রকাশ পাচ্ছিল না। আর তখন রেঞ্জির মনে একটা প্রশ্ন আসতে থাকে যে এই মৃত্যুর পেছনে আবার জলির হাত নেই তো? কিন্তু এত বড় একটা অভিযোগ প্রমাণ করার মতো এভিডেন্স রেঞ্জির কাছে ছিল না। কিন্তু শিলির মৃত্যুর 1 বছর কাটতে না কাটতেই 2017 সালে সাজু আর জলি বিয়ে করে নেয়। আর এতেই রেঞ্জির সন্দেহ এবার তার বিশ্বাসে বদলে যায়। আর তার মাথায় একটা জিনিস স্ট্রাক করে যে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু কিভাবে একইভাবে হতে পারে। আর এরপরই সে তার ভাই রোজোর কাছ থেকে রয়ের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আসে। সে খুব মন দিয়ে সে পোস্টমর্টেম রিপোর্টটাকে পড়তে শুরু করে। আর সেই রিপোর্টে সে এমন কিছু খুঁজে পেয়েছিল যার ফলে এই পুরো ঘটনার পর্দা ফাঁস হয়ে যায়। আর এটাই ছিল এই কেসের টার্নিং পয়েন্ট। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী রয়ের মৃত্যু হয়েছিল রাত 11:30টার সময়। আর সায়ানাইড এমন একটা বিষ যেটা আপনার শরীরে ঢোকার সাথে সাথেই কাজ করতে শুরু করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। অর্থাৎ রয় সেদিন রাতেই বিষ খেয়েছিল। আর রিপোর্টে আরও লেখা ছিল যে রয়ের পাকস্থলিতে ভাত আর চানা মশলা পাওয়া গিয়েছিল। অথচ জলি সবাইকে বলেছিল যে তার হাজব্যান্ড শেষ খাবার খেয়েছিল সেদিন দুপুরে। ইভেন রেঞ্জিকেও সে একই কথা বলেছিল। কিন্তু রয় যদি দুপুরবেলায় খাবার খেত, সেই খাবার কিন্তু হজম হয়ে যাওয়ার কথা ছিল, তার খাবার পাকস্থলিতে থাকতো না। কিন্তু রিপোর্টে বলা রয়েছে রয়ের ডেড বডির মধ্যেই খাবার ছিল। তার মানে সেদিন জলি সবাইকে মিথ্যে কথা বলেছিল। প্রশ্ন হচ্ছে কেন? এরপরেই রেঞ্জি সত্যিটা বার করার জন্য কয়েকজন পুলিশ অফিসারের সঙ্গে দেখা করেন আর নিজের সন্দেহের কথা তাদেরকে জানায়। পুলিশও রেঞ্জির থিওরিকে সামনে রেখে এই কেসটাকে আবার নতুন করে ইনভেস্টিগেট শুরু করে। প্রথমে তার একটা টিমকে কালিকট পাঠায়, যেখানে সে চাকরি করার কথা বাড়ির সবাইকে বলেছিল। কিন্তু পুলিশ এনআইটিতে গিয়ে জানতে পারে সেখানে জলি জোসেফ নামে কেউ কখনো কাজই করেনি। এরপর যখন তারা জলির ফটো ক্যাম্পাসের লোকেদের দেখাতে শুরু করে, তখন 2-1 জানায় এই মহিলা মাঝে মাঝে ক্যাম্পাসের ক্যান্টিনে এসে টাইম স্পেন্ড করত। আর এখানেই শেষ নয়, পুলিশ যখন জলির এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চেক করে, তখন তারা রীতিমতো শকড হয়ে যায়। জলি বিয়ের আগে সবাইকে বলেছিল যে সে MA কমপ্লিট করেছে, অথচ তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল মাত্র 12th পাস।
তার কাছে MA পাশে যে সার্টিফিকেটগুলো ছিল সেগুলো সবটাই নকল ছিল। এই কারণে কি আনাম্মা যখন জলির বাবার সাথে তার চাকরির ব্যাপারে কথা বলতে চেয়েছিল সেটা কি জলি চায়নি? আর ভাবুন, জলি 17 বছর ধরে একটা মিথ্যা গল্পের আশ্রয় নিয়ে বেঁচেছিল। সেই 17 বছর ধরে রোজ নিজের বাড়ি থেকে বেরিয়ে কলেজে যেত এবং টাইমে বাড়িতেও ফিরত। আসলে জলির মেইন টার্গেট ছিল থমাস পরিবারের সোশ্যাল স্ট্যাটাস আর তাদের প্রপার্টি। জলির ফেক সার্টিফিকেট দেখেই পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। পুলিশ সেই কবরস্থানে যায় যেখানে থমাস পরিবারের প্রত্যেক সদস্যকে কবর দেওয়া হয়েছিল। কিন্তু এখানে তাদের কাছে দুটো চ্যালেঞ্জ ছিল। একে তো কবরগুলো অনেক পুরনো হয়ে গিয়েছিল, ফলে আদৌ সেগুলোর কেমিক্যাল অ্যানালাইসিস ঠিকঠাকভাবে করা যাবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। তার উপরে রোজো আর রেঞ্জি যখন এই পুরো কেসটাকে রিওপেন করতে চেয়েছিল তখন তাদের বিরুদ্ধে পুরো গ্রাম এসে দাঁড়ায়। তবে এত বাধা থাকা সত্ত্বেও 4 অক্টোবর 2019 কেরালা হাইকোর্টের পারমিশন নিয়ে কুদাথাই গ্রামের সেই গ্রেভইয়ার্ডে পুলিশ পৌঁছায় আর 6 জন ভিকটিমের দেহাবশেষ তারা কালেক্ট করে। আর এরপর যখন সেগুলোর ফরেন্সিক রিপোর্ট সামনে আসে তখন 4টে বডিতে বিষের কোনো চিহ্ন ছিল না, কিন্তু রয় আর সিলির দেহে সায়ানাইড পয়জনিংয়ের চিহ্ন পাওয়া যায়। তবে জলিও কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সেও নানা রকম ইমোশনাল গেম খেলতে শুরু করে, ইভেন নিজের ছেলেদেরকে সামনে রেখে রোজো এবং রেঞ্জিকে আটকানোর চেষ্টা করে। আর এরপরেই রেঞ্জি জলির বড় ছেলে রিমোকে বোঝানোর চেষ্টা করে যে তার মাই এ সব কটা মৃত্যুর সাথে জড়িত। আর রিমো যখন জলিকে একটু চেপে ধরে, জলি সমস্ত কথা স্বীকার করে নেয় যে সেই সমস্ত খুনগুলো করেছে। এরপরে দিনটা আসে 18 অক্টোবর 2019। সেদিনই জলিকে অ্যারেস্ট করা হয় আর জলির ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ সায়ানাইডের বোতল উদ্ধার করে। কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে যে সায়ানাইড জলি কোথা থেকে পেল? কারণ সায়ানাইড এমন একটা বিষ যেটা আপনি বাজারে গেলে কিন্তু সহজে পাবেন না। ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলেছিলাম জলির একজন প্রেমিক ছিল MS ম্যাথিউ, যে সোনার দোকানে কাজ করে, আর এই সোনা চকচকে বানানোর জন্য সায়ানাইড ব্যবহার করা হয়। আর পুলিশরা মনে করছে যে জলি MS ম্যাথিউর মাধ্যমেই এই সায়ানাইড জোগাড় করেছিল। তাই জলির পাশাপাশি MS ম্যাথিউকেও পুলিশ অ্যারেস্ট করেছিল। তবে জলির অ্যারেস্টের পর জলির সেকেন্ড হাজব্যান্ড সাজু জলির পাশে এসে দাঁড়ায় আর সে জানায় যে প্রপার্টি থেকে জলিকে বঞ্চিত করার জন্যই রোজো আর রেঞ্জি তার উপরে মিথ্যা অভিযোগ এনেছে। আর 2023 সালের 6 মার্চ এই কেসের ট্রায়াল শুরু হয় আর সেই মামলা এখনও চলছে। এই কেস চলাকালীনই রেঞ্জি একদিন জলির সাথে দেখা করতে প্রিজনে গিয়েছিল। আর সে যখন জলিকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে 6 জন মানুষকে খুন করতে পারে, তখন জলি তার উত্তরে একটাই কথা বলেছিল যে ঈশ্বর সবাইকে ক্ষমা করে দেন, তিনি আমাকেও ক্ষমা করে দেবেন। তবে সম্পূর্ণ কেসে বেশ কয়েকটা লুপ হোল ছিল। যেমন জলি, যে একজন পেশাদার খুনি বলতে পারেন, সে কিভাবে 14 বছর ধরে সায়ানাইডের বোতল নিজের কাছে রেখে দিয়েছিল, তা আবার এতগুলো মার্ডার করার পর। দ্বিতীয় হচ্ছে, যখন জলি আর সাজুর মধ্যে অ্যাফেয়ার চলছিল তখন কি শিলি একবারের জন্য তাদেরকে সন্দেহ করেনি? আর যদি করে থাকে তাহলে কেন শিলি শেষ দিন পর্যন্ত জলির সঙ্গে নিজের সম্পর্ক বজায় রেখেছিল? থার্ড হচ্ছে, যে MS ম্যাথিউর সাথে জলির প্রথম অ্যাফেয়ার হয়েছিল সে হঠাৎ করেই এই গল্প থেকে কেমন যেন উধাও হয়ে যায়। আর শুরুতে ধারাবাহিকভাবে এতগুলো মৃত্যু হওয়ার পরেও কেন পোস্টমর্টেম করা হয়নি? কেন পুলিশ রয়ের বডিতে সায়ানাইড পাওয়ার পরেও ইনভেস্টিগেশন করেনি? আপনার কি মনে হয় জলি কি এই সমস্ত ঘটনা একাই করেছে? একটা মানুষের পক্ষে 14 বছর ধরে একটা পরিবারের এতগুলো লোককে হত্যা করা, এটা কি কোনো সহজ কাজ, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এই ধরনের ক্রাইম রিলেটেড ভিডিও যদি আরও দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে ভিডিও বানানোর। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।